রাজা নিজের রাজ্য রক্ষা করবে এটাই স্বাভাবিক, কিন্তু রাজা যদি নিজেই না জানে তার রাজ্য কোনটা আর সে কোন এলাকার রাজা, তাহলে কেমন হয়? সে কি তার প্রজাদের রক্ষা করতে পারবে? 1920 সালে এই কাহিনী শুরু হয়ে 90-এর দশকে শেষ হয়ে যায়। সিনেমার মারকাট অ্যাকশন গল্প তোমার মাথাতে বারবার কোশ্চিন জাগাবে, আর সিনেমার শেষে ভিলেনের ফেস রিভিল না করেও যে একটি টুইস্ট রাখা যায়, এই সিনেমা তার উদাহরণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিংডম সিনেমা। টুইস্টে ভরপুর অ্যাকশন, পিরিয়ড ড্রামা, স্পাই থ্রিলার সিনেমা যারা পছন্দ করো তারা অবশ্যই এই সিনেমা দেখবে। তোমরা জানো আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে, তাই চ্যানেলের ইমপ্রেশন অনেক কমে গিয়েছে। দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে চলো একটি লাইক দিয়ে সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় 1920 সালের একটি গোষ্ঠীকে দেখানো হয়। সমুদ্রের কিনারায় তারা বসবাস করে, তারা যেন সোনার উপরই বসবাস করে, আর ইংরেজরা সেই সোনা নেওয়ার জন্য তাদের উপর আক্রমণ করে। প্রথমে তারা মেসেজ পাঠায় তারা যেন এই জায়গা ছেড়ে চলে যায়, আর ইংরেজরা এই জায়গা থেকে সোনা উত্তোলন যেন করতে পারে। কিন্তু এই ছোট গোষ্ঠীর রাজা রয়েছে, সে একজন যোদ্ধা। সে সিদ্ধান্ত নেয় তারা জীবিত থাকাকালীন সেখান থেকে কোনো সোনা বাহিরের কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু ইংরেজদের এত বড় সেনার সামনে তারা টিকতে পারবে না, তারা সেটি জানে। তাই সেখান থেকে তাদের ছোট বাচ্চা যারা আছে বা মহিলা যারা আছে তাদেরকে একটি নৌকায় করে সে অন্য জায়গায় পাঠিয়ে দিবে, আর যারা পুরুষরা রয়েছে তারা যুদ্ধ করবে। আর রাজা সেভাবেই তার প্রজাদের নির্দেশ দেয়, শরীর থেকে যতক্ষণ পর্যন্ত প্রাণ না চলে যায় ততক্ষণ লড়াই করতে হবে। ইংরেজ সেনারা তাদের উপর গুলি চালায় এবং সকলকে মেরে ফেলে দেয়। রাজা তার প্রজাদের মধ্যেই ছোট একটি বাচ্চার হাতে তার মুকুট তুলে দেয় এবং সে বলে যে সে ফিরে আসবে, তাদের রাজা একদিন ফিরে আসবে, তারা যেন ওয়েট করে। এই মুকুটের যোগ্য একজন নেতা আসবে তাদের জন্য। এরপর সিন চলে আসে 70 বছর পর, 1991 সাল, হায়দ্রাবাদে। আজকের সিনেমার নায়ক সুরিকে দেখানো হয়। সে তার বন্ধু সিনুর সাথে দেখা করতে এসেছে। সে পুলিশ কনস্টেবল, সে কমিশনার অফিসে চাকরি করে। সুরি মূলত এসেছে তার বন্ধুকে দিয়ে কমিশনার অফিসে পুলিশের স্কেচ স্পেশালিস্ট রয়েছে, তাকে দিয়ে তার ভাইয়ের একটি স্কেচ তৈরি করে নিবে। কারণ তার ভাই 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, আর তার উপর তার বাবার খুনের অভিযোগ রয়েছে। কিন্তু সে তার ভাইকে অনেক ভালোবাসে, তাই তার ভাইয়ের একটি ছবি স্ক্র্যাচ করে নেওয়ার জন্য এসেছে। এখন বড় হওয়ার পরে তার ভাই দেখতে কেমন হতে পারে সেরকম একটি স্ক্র্যাচ করে নেবে, যেন সে তার ভাইকে খুঁজে বের করতে পারে। সুরি নিজেও একজন পুলিশ কনস্টেবল। সে ওই স্পেশালিস্টকে তার ভাইয়ের ছবি, 18 বছর বয়সের ছবি দিয়ে বাইরে চলে আসে, আর বাইরে এসে দেখে এক বৃদ্ধ বয়স্ক লোককে পুলিশেরা মারছে। বৃদ্ধ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে যে বাবা, আমি তো কালকে আমার ছেলেকে তোমার কাছে দিয়ে গিয়েছি, এখন বলছো তোমরা যে আমার ছেলে তোমাদের কাছে নেই। মানে এই লোকের ছেলে হলো নকশাল। নকশাল অর্থ মানে জঙ্গি গোষ্ঠীর একজন, মানে প্রতিবাদী গোষ্ঠী আর কি। পুলিশেরা এই লোকের ছেলেকে এনকাউন্টারে দিবে, তাই এরকম তার কোনো হদিসই রাখেনি। সুরি এটি দেখে প্রথমে লক্ষ্য করে যে ভিতরেই সেই নকশাল লোকটি আছে। প্রথমে তার গেট খুলে দেয়, এরপর গিয়ে সেই পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জোরে সোরে একটি থাপ্পড় মেরে দেয়, মানে যে ওই বৃদ্ধ লোককে মারছিল। পরবর্তীতে সেখানকার সব পুলিশরা তাকে মারধর শুরু করে, আর তখনই বৃদ্ধ দেখতে পায় তার ছেলে ভেগে যাচ্ছে, তাকে অনেক মারধর করা হয়েছে। ভেগে যাওয়া দেখে বৃদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুরি মার খেয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার সিনিয়র এবং তার চাচা বাড়িতে এসেছে। তার চাচাও পুলিশ অফিসার, আর তার সিনিয়র মানে তার থানার সিনিয়র এসে বলছে যে উপর থেকে এখন পর্যন্ত 100টা কল এসেছে একে সাসপেন্ড করার জন্য। সুরি তার সিনিয়রকে দেখে তেমন গুরুত্ব না দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হচ্ছে। তার সিনিয়র তাকে বলে যে তুমি এত বেয়াদব কেন, তুমি কেন সিনিয়রের গায়ে হাত তুলেছ? সুরি তখন বিরক্ত হয়ে বলে যে হ্যাঁ, আমি তো হাত তুলবই। ওই বৃদ্ধ 70 বছরের বেশি বয়স হবে, সে চলতেও পারে না, তাকে ওইভাবে পশুর মতন মারা হচ্ছিল, এইভাবে মারলে আমি তো মারবই। এই কথা বলতেই সুরির মা ভিতর থেকে এসে সুরিকে থাপ্পড় মারে। সুরি তখন তার স্যারকে বলে যে স্যার, আমার ভুল হয়েছে, এরকম আর হবে না। সুরির সিনিয়র তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলে ঠিক আছে সকালবেলা ডিউটিতে চলে আসো, বলে সেখান থেকে চলে যায়। সুরি তার মাকে বলে যে আমাকে কিছু খেতে দাও, আমি সারাদিন কিছু খাইনি। এদিকে সুরির মাও কিছু খায়নি। সুরি তার মাকে খেতে বললে তার মা খায় না। তখন সুরি বলে যে তুমি খাও, আমি আর এসব করব না। সুরির মা তখন বলে যে তোর স্যাররা এসব বিশ্বাস করতে
পারে, কিন্তু আমি এসব বিশ্বাস করব না। এরপর দেখা যায় সুরি তার চাচার সাথে এসব শেয়ার করে। তার চাচা বলে যে তোর মা শিবাকে দেখতে চায় মরার আগে একদিন হলেও, সেজন্য হয়তো সে এসব করে। পরের দিন সকালে সুরি থানায় চলে আসে। সুরি থানায় আসতে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বলে সিনিয়র অফিসাররা এসেছে, সাবধানে, অতিরিক্ত কোনো কথা বলবি না। থানার সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে বলে যে স্যার ও ভালো ছেলে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সুরিকে বলে যে তোর সিনিয়রকে থাপ্পড় মার। সুরি প্রথমে ইতস্তত বোধ করে, কিন্তু সিনিয়ররা যখন জোর দেয় তখন থানার সিনিয়রকে এসে থাপ্পড় মেরে দেয়। এরপর সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে যে তুই জানিস তোকে আমরা জেলে পাঠাতে পারি, তোর নামে মামলা হতে পারে। সুরি কিছুক্ষণ চুপ করে থেকে বলে যে না স্যার, আমার নামে কোনো মামলা হবে না, কারণ যে ভেগে গিয়েছে সে তো আর কোনো এফআইআর ভুক্ত আসামি না, তার নামে কোনো এফআইআর নেই। আর যারা মারছিল, কেন মারছিল, আদালত যখন জিজ্ঞেস করবে তাকে বলতে হবে যে তারা কেন তাকে মারছিল আর কে ওখানে গ্রেপ্তার ছিল। আর এমনিতেই আদালতে আপনার নামে 3টা এনকাউন্টার কেস চলছে, এখন এটাও যদি প্রকাশ্যে আসে তাহলে জেলে কে যাবে একটু চিন্তা করে দেখেন স্যার। তাই আমি ধরে নিতে পারি আমার নামে কোনো মামলা হবে না। ঊর্ধ্বতন কর্মকর্তা বলে যে ওই অফিসারকে মারার আগে তুই কি এসব জানতি? সুরি বলে না স্যার, আমি মারার পরে এসব তথ্য নিয়েছি। সেখানে জয়প্রকাশ নামেরও ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। সে সুরিকে চলে যেতে বলে, মানে তার এগেনস্টে আর কোনো ব্যবস্থা নেয় না। এরপর দেখা যায় জয়প্রকাশ রাতের বেলা সুরির বাড়িতে এসেছে। সুরি জয়প্রকাশকে বলে যে স্যার আপনি এখানে। জয়প্রকাশ সুরিকে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলে। সুরি তখন বলে যে স্যার আপনি তো আমাকে এখানে উল্টাপাল্টা কথা বলতে আসেননি, এটা শিওর, আপনি মেন পয়েন্টে আসেন। জয়প্রকাশ তখন বলে যে আমার একটা আন্ডার কভার অফিসার দরকার, আর সেই অফিসার তুমি হবে। সুরি প্রথমে বলে যে না স্যার, আমি এগুলোর মধ্যে নাই, আমি ছোট একটা গ্রামের ছোট একটি থানার কনস্টেবল, আমি এগুলো পারবো না, বলে চলে যেতে লাগে। জয়প্রকাশ তখন বলে যে তুমি তো তোমার ভাইকে খুঁজছো, তোমার ভাইকে যদি তুমি বাড়িতে নিয়ে আসতে পারো তাহলে তুমি কি এই অপারেশন করবে না? সুরি তখন ইমোশনাল হয়ে যায় আর বলে যে আমি দীর্ঘদিন ধরে আমি শুধু আমার ভাইকে দেখতে চেয়েছি, আর আজকে আপনি বলছেন যে আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে আসতে পারবো, আমি অবশ্যই করব, আমার দ্বারা যা সম্ভব আমি তাই করব, এর জন্য যদি কাউকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে হয় আমি সেটিও করব। জয়প্রকাশ তার ভাইয়ের ছবি সুরিকে দিয়ে চলে যায়। যাওয়ার সময় বলে যায় যে তুমি যে গ্যাংয়ে জয়েন করবে সেই গ্যাংয়ের লিডার তোমার ভাই শিবা, আর গ্রামের বাইরে আমার সাথে দেখা করবে, কোনো দেরি করো না, বলে চলে যায় জয়প্রকাশ। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় সুরি এবং শিবার মধ্যে অনেক ভালো সম্পর্ক, সে তার ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু তার বাবা অনেক রাগী এবং মদ পান করে, মানে মদারু। তার বাবা প্রায় মাতলামি করে তার মাকে মারে। মেলাতে সুরি একটি ট্যাটু করায়, এক বৃদ্ধ মহিলা সুরিকে ট্যাটু করে দেয়, সেজন্য সুরিকে তার বাবা অনেক মারে। আর এটি দেখে শিবা অনেক ক্ষিপ্ত হয়ে যায়, তার বাবাকে ধাক্কা দেয়। তার বাবা ক্ষিপ্ত হয়ে শিবাকেও মারধর করে। একদিন হঠাৎ তার মাকে মারধর করার পরে শিবা তার বাবাকে মেরে ফেলে। তার চাচা সেখানে এসে শিবাকে পাঠিয়ে দেয়। চাচা যখন শিবাকে পাঠিয়ে দেয়, সুরিও তার ভাইয়ের সাথে যেতে চায়। তার ভাই তাকে বলে যে আমি যদি তোকে নিয়ে যাই মাকে কে দেখবে, তুই মার সাথে থাক, মার দেখাশোনা করবি, বলে শিবা সেখান থেকে ভেগে যায়। সুরির চাচা সুরিকে বলে যে তুই তোর ভাইকে ভুলে যা, এটাই বেটার হবে। এরপর দেখা যায় যে সুরি তার মাকে রেখে সেই মিশনের জন্য প্রস্তুতি নিয়ে বাড়ি ছাড়ছে। জয়প্রকাশ সুরিকে নিয়ে চলে যায় দিল্লি। সেখানে দেখা যায় যে হোম মিনিস্টারকে ডেকে নিয়ে আসা হয়েছে। হোম মিনিস্টার জিজ্ঞেস করে তোমরা কি নতুন কোনো প্ল্যান করছো? হোম মিনিস্টারকে সুরির সাথে পরিচয় করে দেওয়া হয়। জয়প্রকাশ মিটিংয়ে সকলকে বলে যে হংকং থেকে শ্রীলঙ্কাতে একটি অস্ত্রের চালান আসবে, সেই চালান যদি চলে আসে আমাদের ইন্ডিয়ার জন্য বড় একটি থ্রেট হবে। আর এই চোরাচালান হয় পোর্টের মাধ্যমে। যেহেতু পোর্টে লিগ্যাল ভাবে কোনো কিছু করতে পারে না, তাই ইন্ডিয়া থেকে কিছু দূর দূরত্ব একটি দ্বীপে কিছু আদিবাসীরা বসবাস করে। আর এই আদিবাসীরা 1920 সালে ইন্ডিয়াতেই ছিল। যখন তাদের উপর আক্রমণ করে ব্রিটিশরা, তখন ওখান থেকে কিছু বাচ্চারা নৌকা যুগে শ্রীলঙ্কাতে চলে আসে, মানে এই দ্বীপে চলে আসে। পরবর্তীতে তারা ইন্ডিয়াতে আসার জন্য বা ইন্ডিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ইন্ডিয়া তাদেরকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায়। আর যে গ্যাং অস্ত্রের ব্যবসা বা চোরাচালানি করে সেই গ্যাংয়ের লিডার উডিউপ্পান এদের ফায়দা নিয়ে নেয়, এদেরকে নিজের শেল্টারে নিয়ে নেয়। আর তারা থাকার সুবিধা পেয়ে এই উডিউপ্পানের কথা শুনতে বাধ্য হয়ে যায়। আর উডিউপ্পান এদেরকে দিয়ে সেই চোরাচালানি করায়। আর সেই আদিবাসীদের লিডার হলো শিবা। আর আমাদের কাছে তুরুপের ট্রাম্প কার্ড রয়েছে সুরি। সিন চলে যায় সেই দ্বীপে। সেই দ্বীপ শ্রীলঙ্কাতে, আর তার নাম দিবি। সেখানে দেখা যায় একটি লোক মারা গিয়েছে, চোরাচালানি করতে গিয়ে পুলিশের হাতে মারা গিয়েছে। কিছু লোক শ্রীলঙ্কার পুলিশ ধরে নিয়ে গিয়েছে। সেখানে এক মুরব্বী সেই মুকুটের সামনে বসে, তাদের রাজার একটি মূর্তির সামনে বসে বলছে যে আপনি আর কতদিন পরে আসবেন, আমরা তো অপেক্ষা করতে
করতে ধৈর্যহারা হয়ে যাচ্ছি, আর কত প্রাণ যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? ওই শুরুতে যে বাচ্চার কাছে রাজা তার নিজের মুকুট দিয়ে বলেছিল, সেই বাচ্চাই আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে। আর ওই নৌকার সব বাচ্চারাই আজকের এই দ্বীপের অধিবাসী। তারা অপেক্ষা করছে তাদের নতুন রাজার জন্য, তাদের মুক্তির জন্য। কয়েক সপ্তাহ পরে আবার সুরিকে দেখানো হয়। সুরিকে এবার প্রস্তুত করে শ্রীলঙ্কা জেলে পাঠানো হবে, কারণ শিবাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হাতে 3 দিন সময়, এর ভিতর শিবাকে এখান থেকে নিয়ে আসতে হবে, কারণ 3 দিন পরে শিবা সেখান থেকে বের হয়ে যাবে। সুরি শ্রীলঙ্কার সেন্ট্রাল জেলে চলে যায়। সুরি জেলে ঢুকেই শিবার লোকজনের উপর আক্রমণ করে বসে। সেখানে তুমুল ফাইট শুরু হয়। শিবা তার লোকজনের উপর আক্রমণ শুনে সেখানে শিবাও চলে আসে। শিবাকে সুরি দেখে সে তো ইমোশনাল হয়ে যায়। দুই ভাই তুমুল ফাইট করে। এক পর্যায়ে শিবা সুরিকে তো নাস্তানুবোধ করেই দেয়। সুরিও পাল্টা আক্রমণ করে। এই আক্রমণের মাঝেই শিবা বুঝতে পারে যে সে তার ভাই। শিবার লোকজনও সুরির উপর আক্রমণ করতে যায়। শিবা তখন বলে, আক্রমণ করতে হবে না, এ আমার ভাই। আর তখনই জেলের পুলিশেরা সেখানে চলে আসে, তাদেরকে নিয়ে চলে যায়। পরে সুরি এবং শিবা দুইজনে দেখা করে। তাদের দুই ভাইয়ের মধ্যে ইমোশনাল কথাবার্তা হয়। সুরি তার ভাইকে বলে যে আমি ভেবেছিলাম যে তুমি মারা গিয়েছো। যদি জীবিত থাকতে তাহলে অবশ্যই আমার জন্য তুমি ফিরে আসতে, কিন্তু তুমি আসোনি। শিবা সুরিকে বলে যে তুই চলে যা ভাই, তুই চলে যা, আমার সাথে থাকলে তোর জীবনের ক্ষতি হতে পারে। সুরি তখন বলে যে আমি তো মনে করেছি তোমার সাথে থাকলে আমি সেফ থাকবো। শিবা তখন বলে ভাই তুই চলে যা, মায়ের খেয়াল রাখ। সুরি তখন শিবাকে বলে, মিথ্যা কথা বলে যে তার মা মারা গিয়েছে। শিবা জেল থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় তার ভাইকে বলে যায় 3 দিনের মধ্যে তোর বেল হয়ে যাবে, বেল হলেই তুই আমার কাছে চলে আসিস। অন্যদিকে জয়প্রকাশও সুরির সাথে দেখা করতে আসে। জয়প্রকাশ সুরিকে সব প্ল্যান বুঝিয়ে দেয়। তার ভাই এবং তার ভাইয়ের বউকে সেখান থেকে নিয়ে আসার জন্য সবকিছু হেল্প করবে জয়প্রকাশ। জয়প্রকাশ এটিও বলে যে তার ভাবিকে সেখান থেকে বের করা কঠিন হবে, কারণ সেখান থেকে মেয়েদের বের হওয়া নিষেধ। ওই এলাকা থেকে শুধু ছেলেরাই মানে পুরুষরাই বের হতে পারে। এটি নিয়ম করেছে তারা, ওই গ্যাংয়ের মেম্বাররা, যাদের আন্ডারে এরা কাজ করে, যাতে ভেগে যেতে না পারে পুরুষরা। আর যদি শ্রীলঙ্কার আর্মিরা তাকে গ্রেপ্তার করে তাহলে একটি কোড ওয়ার্ড তাকে বলে দেয়, স্যান্ডওয়াইট, আর একটি ফোন নাম্বার দেয় তাকে, যদি বিপদে পড়ে সে যেন কল করে। একটি মেয়ের ছবি দেখায়, সেই মেয়ে তাকে হেল্প করবে জয়প্রকাশের হয়ে। জয়প্রকাশ একটি বিষয়ে সুরিকে সতর্ক করে দেয়, বলে দেয় যে উডাপ্পানের ছোট ছেলে মুরগান এ একদম খাতারনাক একজন সাইকোটাইপ, তার থেকে যেন সাবধানে থাকে। সে এখন পর্যন্ত অনেক স্পাই এজেন্টদের মেরে ফেলেছে। এরপরই দেখা যায় যে সুরি জেল থেকে বের হয়ে গিয়েছে। সুরিকে শিবার লোকজন নিয়ে যায়, মানে ওই দ্বীপে নিয়ে যাওয়ার জন্য ঘাটে নিয়ে যায়। সেখানেই দেখতে পায় এক মহিলা নৌকার উপর প্রেগনেন্ট অবস্থায় আছে। আর যে মেয়ের ছবি দেখিয়েছিল জয়প্রকাশ, ওই মেয়ে ডাক্তার, ওকে হেল্প করার জন্য ট্রাই করছে। আজকের সিনেমার নায়িকা মানে ছবিতে যে মেয়েকে দেখানো হয়েছিল তার নাম মধু, সেই নায়িকা এই সিনেমার। মধু সকলকে বলে হেল্প করার জন্য, কিন্তু কেউই তাকে হেল্প করে না, কারণ মেয়েদের এই ঘাটে প্রবেশ নিষেধ, তারা দ্বীপেই থাকবে। আর সেখানেই মুরগান চলে আসে। মুরগানও সেই প্রেগনেন্ট মহিলাকে হাসপাতালে নিতে দেয় না। তখন মধু বাধ্য হয়ে সেখানেই ওই মেয়ের ডেলিভারি করায়। ছেলে বাচ্চা জন্ম নেয়। মধু মুরগানকে বলে এখন তো এই বাচ্চাকে হাসপাতালে নিতে পারে। মুরগান পারমিশন দেয়। সুরি সেই দ্বীপে চলে যায়, তার ভাইয়ের সাথে দেখা করে এবং কাবিলার সব লোকজনদের সাথেও দেখা করে। শিবা তার ভাইকে কাবিলার সব লোকজনদের সাথে পরিচয় করিয়ে দেয়। সে সেখানে দেখে তার ভাই তার ছেলের নাম রেখেছে সুরি, মানে তার নামে নাম রেখেছে। সে তার ভাবির কাছে জানতে পারে যে তার ভাই তাকে অনেক মনে করে। সে ওই নৌকাও সেখানে দেখে, যে নৌকাতে করে এই লোকজনরা এখানে এসেছে। তারা খুব যত্ন করে সেই নৌকাকে এখানে রেখে দিয়েছে। এরপর সুরি চলে আসে সেই মধুর সাথে দেখা করতে। মধুকে বলে যে ওরা একটি জায়গার কথা বলছিল। মধু সুরিকে বুদ্ধি দেয় যে তুমি এই মিশন এত সহজ মনে করো না। সুরি তখন বলে ঠিক আছে, ফ্রি জ্ঞান দেওয়ার দরকার নেই, যখন চাইবো তখন দিও। বলে সুরি আসার সময় সেই ছোট বাচ্চাকে দেখে চলে আসে। এরপর স্মাগলিং করার জন্য সেই প্লেসে চলে যায়, যে প্লেস মধুকে বলে আসলো। সেখানে পুলিশ রেড দেয়। মুরগানও ছিল সেখানে। মুরগান যখন দেখে পুলিশ এসেছে তখন শিবাকে বলে যে তোর লোকজনই এই ইনফরমেশন দিয়েছে, একটা সোনা যদি পুলিশের হাতে লাগে তাহলে তোদেরকে মেরে ফেলবো। সেখান থেকে তারা কোনোভাবে সেভ হয়ে চলে আসে, কিন্তু তাদের মালামাল পুলিশরা জব্দ করে নেয়।
মুরগান ক্ষিপ্ত হয়ে তাদের একজনকে মেরে ফেলে, মানে শিবাদের একজনকে মেরে ফেলে। এরপর দেখা যায় উডাপ্পান মানে মুরগানের বাবা তাকে খুব বকাঝকা করে। শিবা তার লোকের লাশ দেখে সমুদ্রে ভেসে আছে এবং খবর পায় তার লোকজনদের আটকে রেখেছে মুরগান। চলে যায় উডাপ্পানের বাসায়, সেখানে সেই গ্যাংয়ের সকলেই ছিল। সে মুরগানের উপর ক্ষিপ্ত হয়ে যায়, জিজ্ঞেস করে কেন তার লোকজনকে মারা হয়েছে। সেই মিটিং এ মুরগান এবং শিবার মধ্যে হাতাপাই হয়ে যায়। তারা দুইজনকে বন্দুক শু করে। উদপ্পান সেখানে ছেলের পক্ষ নিয়ে বলে যে ঠিক আছে, তোমাদের জন্য আমাদের সোনা পুলিশ ধরে নিয়ে গিয়েছে, সেখানে তোমার জীবনও কিছু না। যতদিন পর্যন্ত সেই খবরই না পাওয়া যায় যে পুলিশকে ইনফরমেশন দিয়েছে, সে ততদিন পর্যন্ত তোমরা সকলেই আমাদের বন্দী থাকবে। তখনই সুরি বলে ওঠে যে আমি যদি সেই সোনা নিয়ে আসি তাহলে কি হবে। ডেভিড বলে ওঠে তুমি যদি সোনা নিয়ে আসতে পারো তাহলে ঠিক আছে, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। ডেভিড হলো এই গ্যাংয়ের আরেকটি পার্টনার। তবে সুরি সেখানে আরেকটি শর্ত দেয়। সে বলে সুরি যখন প্রথমে এই দ্বীপে এসেছিল তখন ওই যে মেয়ে যে প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা জন্ম নিল, ওই বাচ্চার সাথে তার মাকে দেখা করতে দেওয়া হবে, সেই শর্ত দিয়ে দেয় মুরগানকে। সেখানে ভোটিং হয়, সকলেই সুরির পক্ষে ভোট দেয়, কারণ সকলের উদ্দেশ্য ছিল সোনা। সোনা যদি সে নিয়ে আসতে পারে তাহলে সে রাজি হয়ে যাবে। মুরগান এবং তার বাবা এটিতে রাজি ছিল না, কারণ এই ক্যাবিলার বাইরে মেয়েদেরকে যাওয়ার কোনো পারমিশন ছিল না, তারা এই পারমিশন দিতে চাচ্ছিল না। কিন্তু ভোট সুরির পক্ষেই সবাই দেয়। সুরি শিবা সহ সকলে সেখান থেকে চলে যায়। ক্যাবিলাতে ফেরার পরে ক্যাবিলার সব লোকজনরা সুরির উপর ক্ষিপ্ত হয়ে যায়। কেন সে সোনা আনতে চাইলো আর কিভাবে সে নেভির কাছ থেকে এই সব সোনা নিয়ে আসবে, এটি তো ইম্পসিবল। শিবা তার ভাইয়ের পক্ষ নেয় আর বলে যে না, আমরা সোনা নিয়ে আসবো। ওই চারজনকে মানে আমাদের লোকজনকে বাঁচানোর একটি উপায় তারা প্ল্যান করে এবং নেভির কাছ থেকে সোনা ছিনিয়ে নেয়। সেখানে অনেক ফাইট হয়, কিন্তু তারা এক পর্যায়ে সোনা নেভির কাছ থেকে নিতে সক্ষম হয়। তারা নেভির কাছ থেকে তো সোনা নিয়ে নেয়, কিন্তু আসার সময় চেকপোস্ট পরে শ্রীলঙ্কান আর্মিদের, সেখানে ওরা ফেসে যাবে মানে ধরা পড়ে যাবে। জানতে পেরে শিবা তার কাবিলার সব লোকজনকে পাঠিয়ে দেয়। সুরিকেও পাঠাতে চায়, কিন্তু সুরি সেখান থেকে যেতে চায় না। তাদের দুই ভাইয়ের মধ্যে জোরাজুরি হয়। তখনই শ্রীলঙ্কান আর্মিরা তাদেরকে দেখতে পায়। শ্রীলঙ্কান আর্মিরা তাদের উপর আক্রমণ করে দেয়। কোনোভাবে সেখান থেকে বেঁচে আসার চেষ্টা করে, কিন্তু দুইজনেই সেখানে আটকা পড়ে। সুরি তখন সেখানে আর্মিদের একটি ফোন পেয়ে জয়প্রকাশের দেওয়া সেই কোড, হোয়াইট স্যান্ড এবং ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কল করে এবং হোয়াইট স্যান্ড বলে তার লোকেশন জানায়। তার একটু পরেই ফায়ারিং অফ হয়ে যায় আর্মিদের। আর্মিরা সুরিকে সেখানে সেভ করে। শিবা সুরির আসল পরিচয় জানতে পারে। আর্মিরা তাদেরকে ছেড়ে দেয়। সেখান থেকে সোনা নিয়ে চলে আসে সুরি এবং শিবা। গ্যাংয়ের লোকজনরা সোনা পেয়ে শর্ত অনুযায়ী সেই মহিলাকে তার সন্তানের সাথে দেখা করতে দেয়। দেখা করার পরে ওই মহিলা আবেগপ্রবণ হয়ে সুরিকে জড়িয়ে ধরে, তাকে ধন্যবাদ জানায়। ক্যাবিলার সব লোকজনেরা সুরির প্রতি দুর্বল হয়ে যায়, সুরিকে কাইন্ড অফ নেতা মনে করে ফেলে। আর অন্যদিকে দেখা যায় মুরগান তার বাবার সামনে মন খারাপ করে বসে আছে। মুরগানের বাবা মুরগানকে প্রথমে বোঝানোর চেষ্টা করে। সে তার বাবাকে বলছে ওখানকার লোকজন মানে মিনাবাজারের লোকজন আমার মুখের দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। মুরগানের বাবা বলে হাসুক, সমস্যা কি, তুই চোখের পানি মুছে নে অথবা চুরি পরে নে, বলে সেখান থেকে চলে যায়। এতে মুরগান তার বাবার প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় শিবা আর ছুরির মধ্যে তর্কাতর্কি হয়। শিবা ছুরিকে বলে তুই এখান থেকে চলে যা, তোর জন্য এই লোকজনদের জীবন বিপন্ন হতে পারে। ছুরি তখন শিবাকে বলে যে তুমি আমার সাথে চলো, ভাবি এবং তোমার বাচ্চা ছুরিকে নিয়ে আমার সাথে চলো, আমার ছোট একটি কাজ আছে, সেই কাজটা আমি শেষ করেই এখান থেকে বিদায় নিব। শিবা তখন বলে ওঠে যে আমি ভাবতেই পারিনি আমার ভাই এতটা সেলফিশ হতে পারে, এতগুলো লোকের জীবন বিপন্ন করে আমরা চলে যেতে পারবো না, এরা আমার জীবন বাঁচিয়েছে। তখনই শিবার একটি লোক পুলিশের ইনফরমারকে খুঁজে পায়, মানে অন্য একটি ইনফরমারকে খুঁজে পায়। সে সেখানে স্বীকার করে নেয় তার বউ বাচ্চার ভালো জীবনের জন্য সে এসব করেছে। আর শিবার সেই লোক বলে যে আমি প্রথমে তোমার ভাইকে সন্দেহ করেছিলাম, তার পিছু নিয়েছি, আর তার পিছু নিয়েই জানতে পারি যে এই শালা পুলিশের ইনফরমার। সেই ইনফরমার মানে কাবিলার ওই লোক বলে ইন্ডিয়ান এক পুলিশ আমাকে বলেছে আমি যদি তাদেরকে হেল্প করি আমার বাচ্চা এবং আমাকে ইন্ডিয়া যাওয়ার জন্য কাগজপত্র করে দিবে, সেই জন্য আমি এটি করেছি। আর কাবিলার লোক মানে শিবার ওই লোক একে খুব মারধর করে। কাবিলার ওই বৃদ্ধ লোকটা ভাইরাগী, ও বলে যে আমাদের এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কালকেই আমাদের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। আর অন্যদিকে দেখা যায় মুরগান তার বাবাকে মেরে ফেলেছে, তার বাবার চেয়ার সে নিয়ে নিয়েছে। ডেভিড মুরগানকে জিজ্ঞেস করে কিভাবে তোমার বাবা মারা গেল, তখন সে বলে হুইল চেয়ারে বসে থাকাকালীন সে পুলে পড়ে গিয়েছে, গিয়ে মারা গিয়েছে। মুরগান ডেভিডের কাছে একটি অনুরোধ করে, সে বলে যে কাবিলার সব লোকজনকে তার বাবাকে দেখার জন্য একবার আসতে, কারণ তার বাবা এই কাবিলার লোকজনদের পরিবার মনে করত। আর হ্যাঁ, ছুরিকে অবশ্যই নিয়ে আসবে। শিবাকে বলে এই কথা মুরগান, সাথে কাবিলার মহিলাদেরকেও আনতে বলে, তাদেরকে একবেলা খাওয়াবে মুরগান।
ডেভিড এটি শুনে রাজি হয়ে যায়। ডেভিড শিবাকে বলে সবাইকে নিয়ে আসতে, বলে মুরগান সেখান থেকে চলে যায়। কিন্তু শিবার কিছুটা সন্দেহ হচ্ছিল মুরগানের প্রতি। ডেভিড বলে সমস্যা নাই, আমরা সবাই তোমার সাথে আছি। শিবা ডেভিডের কথায় আশ্বস্ত হয়ে ক্যাবিলের লোকজনদের বলে কোনো সমস্যা নেই, আমরা আসব। ভাইরাগি সবার সামনে সেই ইনফরমারকে মেরে ফেলে আর বলে যে তোমার বাচ্চা আজ থেকে আমার দায়িত্ব। সেখানে শিবা উপস্থিত ছিল। এটি দেখে সে তার ভাইয়ের জন্য চিন্তিত হয়ে যায়। আর অন্যদিকে সুরি মধুর কাছে গিয়ে চিল্লাচিল্লি করে যে আগের থেকে ইন্ডিয়ান পুলিশ এখানে উপস্থিত আছে, তাহলে আমাকে কেন এখানে পাঠানো হয়েছে। তখনই জয়প্রকাশ সেখানে উপস্থিত হয় আর সুরিকে ধমকাধমকি শুরু করে আর বলে যে তুমি আমাদের সাথে বেইমানি করেছো, ওখান থেকে সোনা চুরি করেছো, আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি। বন্দুক বের করে শুট করে দেয় সুরিকে, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। সুরি বিন্দু মাত্র ভয় পায় না। তখন জয়প্রকাশ বলে এজন্য আমি তোমাকে পছন্দ করি আর তুমিই পারবে এটি। অলরেডি শিবা জেনে গিয়েছে সেই অস্ত্রের চালান কবে আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে। তুমি সেই ইনফরমেশন শুধু আমাদেরকে দাও, আমি শ্রীলঙ্কা থেকে তোমাদেরকে ইন্ডিয়া যাওয়ার সকল ব্যবস্থা করে দিব। জয়প্রকাশ সুরিকে বলে এটি তোমার লাস্ট চান্স, বলে সেখান থেকে চলে যায়। সুরি শিবার সাথে দেখা করে, শিবাকে বোঝানোর চেষ্টা করে ভাই আমার সাথে তুই চল, তুই জাস্ট আমাকে কন্টেইনার নাম্বারটি বল, আমি এগুলো সমাধান করে তোকে নিয়ে আমি যাব এখান থেকে। শিবা তার ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। শিবা তার ভাইকে বলে যে তুই এজন্য এখানে আছিস। শিবা রাগ করে তার ভাইকে কন্টেইনার নাম্বার বলে আর বলে ওই কন্টেইনার আমি আনলোড করব, কেউ যদি সেখানে আসে আমাকে মেরে সেই কন্টেইনার নিয়ে যেতে হবে। আর দুইজনের কথার মাঝে শিবা বুঝতে পারে যে তার মা মারা যায়নি। এটি নিয়েও সে সুরির উপর অনেক রাগারাগি করে এবং সেখান থেকে শিবা চলে যায়। অন্যদিকে দেখা যায় জয়প্রকাশ তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছে। তার সিনিয়র অফিসার বলে যে এই মিশন স্টপ করে দাও। জয়প্রকাশ তখন বলে যে শোনেন, এটি শুধু এই একটি কন্টেইনার ধরার মিশন নয়, এটি গোড়া থেকে নির্মূল করতে হবে। তাই এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু আমার নিজের প্ল্যানে। আমি ব্যাকআপ তৈরি করেছি, আমি ইনফরমার তৈরি করেছি। মানে বোঝা যায় যে পুলিশ কর্মকর্তাগুলো মারা গিয়েছে সেগুলো জয়প্রকাশের জন্যই, মানে জয়প্রকাশ বলি দিয়েছে। এরপর দেখা যায় শিবা তার কাবিলার লোকজনদের নিয়ে মুরগানের বাসায় খাওয়ার জন্য এসেছে, মানে দাওয়াতে এসেছে। এদিকে মুরগান এবং ডেভিড জানতে পারে ওই দিন যে আর্মির কাছ থেকে সোনা নিয়ে এসেছিল, আর্মির ওখান থেকে তারা ভেগে আসেনি, আর্মিরা নিজেরাই তাদেরকে ছেড়ে দিয়েছিল। তার মানে এরা বুঝে যায় দুইজনের মধ্যে একজন পুলিশ ইনফরমার। তারা শিবার উপর সন্দেহ করে না, কিন্তু সুরির উপর সন্দেহ করে। সুরি তার গার্লফ্রেন্ড মানে মধুর সাথে গিয়ে বসে থেকে তার দুঃখ প্রকাশ করে তার ভাইকে নিয়ে। তার গার্লফ্রেন্ড শিবার সম্পর্কে বলে যে তোমরা একই মায়ের পেটের দুই ভাই, একজন ভালো আর একজন রাক্ষস। তখন সুরি বলে যে রাক্ষস আমার ভাই নয়, আমি, মানে তার বাবাকে প্রথম খুন করেছিল সুরি নিজেই, কিন্তু শিবা সেটি নিজের উপর নিয়ে নিয়েছিল। আর এদিকে দেখা যায় যে ডেভিড খাবার টেবিলে বসে শিবাকে জিজ্ঞেস করছে তোমরা দুইজনের মধ্যে ইনফরমার কে। শিবা তখন তার ভাইকে বাঁচানোর জন্য নিজে দোষ স্বীকার করে নেয়। আর মুরগান সহ সেখানে সবাই সিদ্ধান্ত নেয় সুরি সহ কাবিলার লোকজনদের মেরে ফেলবে। সেখানেই শিবাকে চাকু মেরে দেয় এবং কাবিলার সব লোকজনদের খাবার টেবিলেই, মানে খাওয়ার প্লেটেই একে একে সকলকেই মেরে ফেলে দেয় নির্মম ভাবে। তুমি যদি এই মর্মান্তিক দৃশ্য দেখো তোমার চোখে পানি চলে আসবে। আর অন্যদিকে সুরিকে আটকে রেখেছে মধু। মধু মনে করেছে যে সুরি যদি এখানে থাকে তাহলে শিবার সাথে গন্ডগোল হবে না, তাই সুরিকে সেখানেই রেখে দেয়। সুরিও সেটি বুঝে সেখানেই থেকে যায়। এরপরে ভোরে মধু জানলা দিয়ে দেখে কাবিলা চলছে। সে সুরিকে ডাক দেয় ঘুম থেকে। সুরি ঘুম থেকে উঠে চলে যায় কাবিলাতে, গিয়ে দেখে সেখানে তার ভাইয়ের লাশ, তার ভাবির লাশ, তার ভাস্তার লাশ এবং কাবিলাবাসীর লাশ। এগুলো দেখে সুরি তো অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সে সেখানকার সেই পুরাতন নৌকা 1920 সালের যে নৌকাতে করে এখানে এসেছিল এই কাবিলাবাসী, সেই নৌকার দড়ি ধরে টান দিয়ে সমুদ্রে নামানোর জন্য চেষ্টা করে। তখন কাবিলাবাসী বুঝতে পারে যে সুরি তাদের রাজা। ভাইরাগী তখন কাবিলার সব লোকজনদের নিয়ে সেই নৌকা সমুদ্রে নামায় এবং সেই নৌকা নিয়ে চলে আসে মুরগানকে মারার জন্য। মুরগানের আস্তানায় হামলা দেয়। সুরি এবং কাবিলাবাসীরা সকলে মিলে মুরগানের লোকজনদের একে একে মেরে ফেলে। সেখানে তুমুল ফাইট হয়। এক পর্যায়ে সুরি মুরগানকে পেয়ে যায়। মুরগানের সাথে সেই হাতাপাই হয়। মুরগানকে মারতে মারতে আধমরা করে ফেলে। সে এতটাই ক্ষিপ্ত ছিল, মানে সুরি এতটাই ক্ষিপ্ত ছিল মুরগানের উপর, নিজের মাথা দিয়ে তার বুকে মারতে মারতে তাকে মেরে ফেলে। এরপর তাদের যে আরো পার্টনার ছিল তাদেরকেও মেরে ফেলে। শুরু থেকে শুরু হয় বৈরাগী সবকিছু বলে সুরিকে। সুরের পিঠে একটি ট্যাটু করা আছে। সেই ট্যাটু যে মহিলাটি
করে দিয়েছিল সেই মহিলা এই ক্যাবিলারি অংশ। নৌকাতে একটি মেয়ে বাচ্চা উঠতে পেরেছিল না, সেই মেয়ে বাচ্চা কোনোভাবে বেঁচে গিয়েছিল। সে দীর্ঘদিন জীবিত ছিল। সে মারা যাওয়ার আগে তোমার উপর এই দায়িত্বভার দিয়ে গিয়েছে, সেই মূলত তোমাকে খুঁজে বের করেছে। এভাবেই সুরিকে ক্যাবিলাবাসী রাজা হিসেবে মেনে নেয়। সুরি ক্যাবিলাবাসীকে সেভ করার ওয়াদা করে। সুরি ক্যাবিলাবাসীকে বলে, এখন থেকে আপনারা আমার দায়িত্ব। মানে এখানে বোঝানো হয় যে শুরুর থেকে যা কিছু ঘটেছে এটি ভাগ্যের লীলাখালা, মানে সৃষ্টিকর্তাই সবকিছু মিলিয়ে দিয়েছে। শিবা বাড়ি থেকে পালিয়ে এখানে সমুদ্রে ভেসে এখানে আসা, এরপরে সবকিছুই সুরির এখানে আসা, সবকিছু মিলিয়ে সবকিছু সৃষ্টিকর্তাই ঠিক করেছে এই ক্যাবিলাবাসীদের রক্ষা করার জন্য। ক্যাবিলাবাসীরা তাকে রাজা হিসেবে ঘোষণা করে এবং রাজমুকুট পরায়। অন্যদিকে দেখা যায় উদাপ্পানের আর একটি ছেলে চলে এসেছে। সে আরো খাতারনাক, মুরগানের চাইতেও বেশি খাতারনাক। এদিকে জয়প্রকাশ মধুকে বলছে যে তুমি যে সুরিকে সেখানে যেতে দাওনি, এটি জানতে যে শিবাকে তারা মেরে ফেলবে, তারপরও যেতে দাওনি। এটি যদি সুরি জানে তোমাকে মেরে ফেলবে, তুমি যেখানেই থাকো না কেন। জয়প্রকাশ বলছে এই মাটির মধ্যেই কিছু একটা খারাপ আছে, যে এই মাটিতে এসেছে সেই হিংস্র হয়ে যায়, আর এখন তো সে হিংস্রদের রাজা। মানে বুঝিয়ে দিল এই সিনেমার সেকেন্ড পার্টও আসতে চলেছে। তোমাদের কাছে এই সিনেমা কেমন লাগলো? আমার কাছে এভারেজ মনে হয়েছে, মোটামুটি আছে, চলে আর কি। তোমরা আমার চ্যানেলের সকল আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমি তোমাদের জন্য আরেকটি সিনেমা সাজেস্ট করছি, এটিও তোমাদের কাছে ভালো লাগবে। এই সিনেমাও অ্যাকশন ধর্মীর সিনেমা। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।